স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩। সন্ধ্যার সময় এক কনভেনশন হলের ৩ তলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের। ২ তলা বাড়ির জন্য আর ওপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছে অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল, এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি। তারাই এখানে এই সম্মেলনে। দু একজন ফরেনারও আছে। ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসির একটি মেয়েকে গুলি করেছিল, তারই লিডার হার্ট কিডনি বিক্রি করতে এখানে আসলেও তৌসিররা কোনো কিছুই বেনালে ফেলে না। কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এগুলোর আইস বক্সের ভেতরে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না। তারপর দ্রুত কালোবাজারে বিক্রি করে দেয়। আর আজও এমন কাজই করেছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সবকিছুর ৮০ লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখনই একজন এমপি, নাম যার কাশেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির, এগুলো বাদ ভাই। ২-১টা কুমারী মেয়ে পাইলে দিস তো। অনেক দিন হয় এমন কিছু স্বাদ নেওয়া হয় না। তৌসির ওর কথায় বিরক্ত হয়ে বলে, ভালো হ, মাইয়া বিয়া দিয়া দিছোস, তাও তোর শখ মিটল না। এতে ফজলুল নাক মুখ কুঁচকে বলে, শখ আর কই মিটে বল, তোর দেওয়ার কাম দিস। নাজেম চাচা মদের গ্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আচ্ছা আচ্ছা, পাইবি নে, আগে ক্যাশ দে আমার। তখনই আরেকজন বলে, এগুলো বাদ দে, একটা মূল্যবান পাথরের দেখা পাইছি, তোরা কি যাইবি? আমি লোক লাগাইয়া দিছি। তৌসির নাক মুখ কুঁচকে বলে, তোরা যা, আমি যাইতাম না। আমার বউরে লইয়া কাল পরীক্ষা দিতে নিয়া যাইতে হইব। বউ পাইয়া মুহূর্তে পাল্টি খেলি নাকি? আরে ও আমার বউ, আমি ওর জিম্মাদারি, ওর সব দায়িত্ব তো আমার, তাহলে এখন ওর পাশে থাকতে হইব না? এমনিতেই ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, বাহ, কচি বউ পাইয়া মুহূর্তে পাল্টি খেলি। তৌসির ওর কথা শুনে রক্ত চোখে ওর দিকে তাকিয়ে বলে, গরুর বাচ্চা, ল্যাওড়ামি বন্ধ কর। আমার বউয়ের নাম মুখেও আনবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়ে একটা আজে বাজে কথা আমি সহ্য করবো না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়, কারণ ও জানে বেশি উল্টাপাল্টা বকলেই তৌসির ওর গর্দান আস্ত রাখবে না। এদিকে স্থানীয় থানায় ঘটেছে এক কেলেঙ্কারি। নাচার ৮ নম্বর চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। এখনো বলছে না কেন নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতেই ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নওমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার। বয়স ৩৬, কিন্তু এখনো তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা না হয় পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খোলেন না। এতে উনি দাঁত ধমকে দিয়ে বলেন, আমি ওনার উকিল, আমার কথা বলার রাইট আছে। তখন পেছন থেকে ওসি বলেন, যেতে দাও। নমি এক নজর পেছনে তাকিয়ে তারপর সেলের ভেতর ঢোকেন। তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞাসা করেন, কি জন্য এসেছি সেখানে?
তানভীর ইতস্ত গলায় বলেন, আমি জানি না, আমি দোকানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওসি গিয়া কয় আপনার আমাদের সাথে যাইতে হইব, আর তাই চইলা আসছি। এটা শুনে নওমির শরীর রাগে জ্বলে যায়। কি বেহায়ার মতো কথা! নওমি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, দাঁত চেপে ঠাস ঠাস করে তানভীরের গালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, কারবাল ছিঁড়ছো তুমি? ওরা তোমারে কইলো জেলে আসতে আর চইলা আইলা, গরুর বাচ্চা! যখন কারণ বলে নাই তখন ওখানে ওগো কবর দিতে পারলি না? তানভীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নওমি আর কিছু না বলে মার মুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসির দিকে রক্ত চোখে চেয়ে জিজ্ঞাসা করেন, আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছিস রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন, জালিয়াতির কেস আছে ম্যাডাম। নওমি এটা শুনে হাত বাড়িয়ে এক টানে ওসির কলার চেপে ধরে ডেস্কের চেয়ার থেকে একটানে উঠিয়ে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? শাওয়ার কেস আমারে শিখাস? তুই যে ঘুষ সুদ খাইয়া মেতে থাকিস, ওইসব এভিডেন্স পেস্ট করবো কোর্টে? বল। হায় হায়, খালি বকা। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন, ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতাম, শুধু প্রুফ দেখাতে নিয়ে আসা। নমি চিৎকার করে বলেন, যখন তুই এর জন্য নিয়ে এসেছিস তাহলে আমার ভাইরে এসির নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হলো? ওসি আমতা আমতা করে বলে, ওকে আমি নিয়ে যান, আপনি নিয়ে যান ওনাকে। নওমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন, এতে ওসি গিয়া 2 কদম পেছনে পড়েন। নওমি ওসির দিকে তাকিয়ে বলেন, আর নেক্সটে যদি তালুকদার বাড়ির কেউ থানায় আসে তাহলে তোর কবর এই থানায় আমি নওমি সিদ্দিক নিজ হাতে খুঁড়বো, জানোয়ারের বাচ্চা। নওমি বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারের পাওয়ারই এমন যে আজ পর্যন্ত কেউ ওদের জেলের পেছনে বন্দি রাখা সম্ভব হয় না। নওমি তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন আর তানভীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে সামান্য কারণে তুই এখানে এসেছিস তো খোদার কসম তোরে আমি নিজ হাতে কোপামু। তানভীর মাথা নিচু করে রাখেন। নওমি আবার বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে, যেখানে দাঁড়িয়ে থাকবি সেখানে দাঁড়িয়েই ওর মাথা আলাদা করে নিবি, বাকিটা আমি দেখে নেব। তানভীর মাথা নাড়ান। এখন রাত 9টা 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুত নিয়েছেন। আজ তৌসিরও বাড়িতেই। এমন সময় নাজহার নিচে মাটিতে শুয়েছে আর তৌসির বিছানায়। নাজহার চোখে ঘুম নেই। কিভাবে থাকবে? আগামীকাল IELTS এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে আর জহরের পর এসেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তা মাথায় ধরে যাচ্ছে। SSC দেওয়ার পর থেকে মরতে মরতে পড়েছে। 2বার কোর্স করে এবার পরীক্ষায় বসেছে। প্রথমবার বসেনি কারণ ওর টার্গেট ডিরেক্ট 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। HSC-তেও GPA 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাজহা। দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন 18 বছর বয়সে কিভাবে HSC দিয়ে দিল? আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল। 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করিয়েছিলেন, আর সেজন্য
পিএসসির রেজাল্ট অত ভালো হয়নি, তবে এসএসসি এইচএসসি অনেক ভালো হয়েছে। নাজা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে, প্রায় হাত পা এখন থেকেই কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এই পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররাও মানা করেননি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে, বই টই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে সাথে করে। নাজা অনেক সময় নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ করে বলে, নাজা ওপরে বিছানায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাজা কাঁপতে থাকা কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমার জড়ায়া ধরা তোমারে জড়ায়া ধইরা ঘুমামু। তৌসির এমন আচমকা কথা শুনে নাজা কেঁপে ওঠে, দীর্ঘশ্বাস নেয়, নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওরা এখন স্বামী স্ত্রী, একজন স্বামীর চাওয়া এমনই হয়। নাজা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাঝার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমাইলে শরীর বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে যান। তৌসির আর কিছু বলে না, কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে হচ্ছেটা ঝেঁকে ধরেছে। এখানে একটু ভুল হয়েছে হয়তো। মনের ইচ্ছাটা ঝেঁকে বসেছে। নিচে শুয়ে থাকা নাঝার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাইতের বাচ্চা শয়তান্নি। এ বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নেমে আসে। তৌসিরকে নামতে দেখে নাঝার ভেতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাঝার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি ওই দিকে সরো। নাজা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওই দিকে যান আর বালিশ নিয়ে আসুন, আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাঝার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাঝার পাশে বসে পড়ে। নাঝার হাত পা তীর তীর করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে, শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে, গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাঝার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাঝা এক লাফে উঠে বসে, তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রিরের বেলাও গরুগিরি করতে মন চায়? তৌসির নাঝার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুঁচকে বলে, এত ফ্যাত ফ্যাত কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এই বলে তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাঝাকে জোর করে নিজের ডান হাতের বাহুতে শুইয়ে দিল। এবার ঘুমাও। নাঝা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্ত, তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসির বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাঝাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাত স্পর্শে নাঝা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে, ভয় এক লাফে উঠে বসে, তৌসিরের থেকে 2 হাত দূরে সরে। এটি দেখে তৌসির ভ্রু কুঁচকে নাঝার দিকে তাকিয়ে বলে, কি হইল, এমনি লাফাও কেন? নাঝা তৌসিরের কথায় কিছু বলে না, জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়, তারপর নিজেকে ফের বোঝায়, যত যাই হোক এটা তৌসিরের হক, নাঝার কোনো অধিকার নেই ছিটেফুটি করার। নাঝা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে একটানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলে সাথে নাঝার পিঠ ঠেকে যায়। শরীর জ্বলে যাচ্ছে নাঝার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতির যন্ত্রণায়, কিন্তু ওর কিছু করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাঝা শুয়ে রয়। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞাসা করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসির উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাঝা কেঁপে ওঠে বার কয়েক।
নাজহা হাত দিয়ে তৌসির কিছুটা পেছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাজহার অসুস্থতা হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। তৌসির নাজহাকে জিজ্ঞেস করে, তা এখন এই ইংলিশ টিংলিশ শিখা কি করবা? আর করতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু এখন সবই বৃথা, আমার সব কষ্ট বৃথা। কয় বছর ধরে পড়তাছো? এসএসসি দিয়ে শুরু করেছিলাম প্র্যাকটিস। তা এই আইএলটিএস কেন এত কষ্ট কইরা করতাছো? লন্ডন যাওয়ার লাইগা নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে? নাজহা তৌসিরের কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে, কিন্তু তা আর সম্ভব হলো না। তৌসির নাজহার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমাকে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাজহার কথায় তৌসির আর কিছু বলে না, চুপচাপ একটু এগিয়ে এসে নাজহার ঘাড়ে থেকে ওর কুকরানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয়। নাজহার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর খা খা করছে। নাজহা ভয়ে নিজের ওপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলে, কি করছেনটা কি? তৌসির মৃদু হেসে বলে, তোমার গন্ধ মাখছি। নাজহা তৌসিরের কথায় প্রতি উত্তর কঠিন গলায় বলে, তা এর আগে কত নারীর গন্ধ মেখেছেন? যদি বলি তুমি প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাজহার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারো ওপর যদি তোমার বিশ্বাস না থাকে তবে সে যদি মহা সত্যবাদী হয়, তারপরেও তোমার তার সব কথা মিথ্যা মনে হবে। নাজহার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাজহার ঠিক হজম হয় না। নাজহা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাজহাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে, এত নইরো না, লুঙ্গির গিট খুইলা যাইব। নাজহা আর তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে। তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, সাথে তো আছে একটা কালো মুজিব কোট। নাজহা কালো বোরকায় মোড়ানো, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি। গাড়ি স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাজহা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে প্রতিমধ্যে সবাই আর চোখে দেখছেন নাজহার। এতে বড্ড অস্বস্তি হচ্ছে। তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুচকে বলে, শাওয়ার এক মানুষজন, এদের লাইগা বউ নিয়া একটু হাঁটতে পারবো না? নাজহা গালি শুনেই নাক মুখ কুচকে ফিসফিসিয়ে বলে, সবসময় এক গালি। তৌসির নাজহার কথায় ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদারের মাইয়া, গালি দিলে মন শান্তি হয়। মন মেজাজ ভালো রাখতে হলেও অন্তত গালি চর্চা করা জরুরি। নাজহা আর কিছু বলে না এটা শুনে, কারণ বলার মতো কিছু নেই। এদের মতো মানুষের সাথে তর্ক না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজহা আর হাঁটে না, দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না। স্টেশন এখনো অনেকটা পথ বাকি। এত এত হাঁটা নাজহার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়, তারপর পেছনে তাকে জিজ্ঞাসা করে, কি হইল, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজহার কথায় বিরক্ত হয়ে বলল, নবাবের বেটি, চুপচাপ চল, এই রাস্তা তোর বাপ গাড়ি নিয়ে বইসা আছে যে তুই গাড়িতে চড়বি? কথায় কথায় বাপকে টানতে দেখে নাজহা দাঁত চেপে বলে, আমি যাব না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজহার জেদ দেখে নিজের লুঙ্গির কোন দুটো হাত দিয়ে তুলে দিয়ে নাজহার সাথে আস্তে আস্তে বলে, চুপচাপ চল, সাওয়াগিরি করিস না এই মাঝ রাস্তায়। নাজহাও ছাড়া
না ঝাও নাছোড়বান্দা, তাই তো ঘাটতারামি করে উত্তর দেয়, আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া, আপনি গাড়ি রিজার্ভ করুন। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরি না পয়সার অভাবে, আর তুই রিজার্ভ গাড়ি বানাস? নাছা তৌসিরের কথায় বড় লজ্জায় পড়ে যাচ্ছি, কি বানি। তারপরও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাছার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে, তারপর বলে, তুই না গেলে না যাস, পরীক্ষা তোর না আমার। গাড়ি, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা শুনে নাঝা ঘাবড়ে গিয়ে আর একটাও শব্দ ব্যয় না করে চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনেই বলে, এক নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এই বলে নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে আর বাঁ হাত দিয়ে নাঝার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাঝা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ছাড়ুন। হাত ধরলেন কেন? তৌসির নাঝার হাত আরো শক্ত করে ধরে বলে, রাইতে আমার কোলে ঘুমাইতে পারো আর দিনে হাত ধরতেই ফ্যাত ফ্যাত করো? নাঝা তৌসির মুখে এই বিষাক্ত বাণী শুনে রাগে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল! নাঝা ফিসফিসিয়ে রাগে গলায় বলে, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাইতে, তখন দেখবেন তখন দেখবেন কি করি। সেদিনের মতো বিচ্ছু ঢুকাইয়া দিবা লুঙ্গির নিচ দিয়া। নাঝার সামনে পা ফেলতে ফেলতে বলে, সেই দিন তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরাবো না। এই তুই তো দেখি বউ নামের শত্রু। নাঝা তৌসিরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রুর ঘরের মেয়ে ঘরে তুলেছেন, তাহলে শত্রুই তো হব। তুই শত্রুর ঘরের মাইয়া হলেও এখন তুই আমার বউ, আর আমি আমার বউরে সবচেয়ে আপন মনে করি, যদিও হয় শত্রু। নাজা তৌসিরের কথা ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গলে পড়তেছে। তৌসির নাজার কথায় ক্ষীণ হাসে, তারপর বলে, এটা প্রেম না, এটা খালি দায়িত্ব, আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি। তৌসিরের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে রয় নাঝা। তৌসিরের মুখের পানে কি মিঠা বাণী ঝরলো ওর তিতা মুখ থেকে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজি ড্রাইভার মাথা বের করে দাঁত কেলিয়ে হেসে বলে, ও তৌসির ভাই, কই যাইবেন? এক টান দিতাম নাকি আপনারে? তৌসির তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দরগা গেটে যাইমু। ও তাইলে আইয়েন। সাথে ক্যাডা? আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথায় নাঝার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া, বউ না। নাঝার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি এই কি তৌসির ড্রাইভার লায়েক এটা শুনে বলে, ছি ছি, কি কন যে ভাই, আমি জানি এইটা আমাগো ভাবি। ওর কথায় তৌসির নাঝাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানোস তাইলে আর জিজ্ঞাস কেন, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিক ওদিক তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞাসা করে, এই লায়েক, পেঁয়াজের কেজি কত আইলো রে? লায়েক হামলার মতো হেসে বলে, ভাই আর কইয়েন না, গতকাল রাতে 70 টাকা ছিল, আজ সকালে 80 হইয়া গেছে। তৌসির দামের কথা শুনে বলে, যেই দাম বাড়তাছে সবকিছুর, তিন পাথরের মোড়ে থালা নিয়া তিন পথের মোড়ে থালা নিয়ে বসতে হইব দেখতাছি। লাইক হাসি দিয়ে বলে, কি কন ভাই, আপনাদের পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব কার না ভাই, কত এই দুনিয়ায় অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাবে করে নষ্ট স্বভাব। তুলসী তখনই বাইরে তাকিয়ে দেখে একটা জমি কুড়া হচ্ছে। এটা দেখে বলে, শাওয়ার নাতিরা সব জমি 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 কুইরা খাইয়া নিতাছে। লায়েক হাসি দিয়ে বলে, কি কমু ভাই, মাইনষে কিছু বুঝে না, গরিব কৃষক গুলার মাথার ওপর ছাদ ভাঙে।
তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাবতেছি এবার বৈশাখ মাসে আমরা আমার ক্ষেত করবো না, গ্রামে কৃষকদের দিয়া দিমু ক্ষেত করার লাইগা। কি করব, সংসার তো চলতে হইব গো। লাইক বলে, আপনারা আছেন বইলা ভাই এখনো এই গরিবদের মুখে দুমুঠো ভাত জুটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো বাল তো ছিঁড়তে পারি নাই মাইনষের লাইগা, তাই এই বালি ছিঁড়ি আর কি, কি কমু। লাইক অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আপনার মুখের গাইলগুলা অনেক ভালো লাগে ভাই। নাঝা চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখে গালি শুনেই মেজাজ খারাপ হয়ে যায়। শুধু গালি আর গালি। নাঝার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচ্চু ফোন দিয়েছে অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর আম্মা? নাজা নরম গলায় বলে, এই তো আলহামদুলিল্লাহ, তোমার? আমিও আছি একরকম। আজ পরীক্ষা না? কখন যাচ্ছিস? এই তো গাড়িতে যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছে? নাদের এসেছে? না মাস্টার চাচু না মাস্টার চাচু আসেনি, উনি নিয়ে যাচ্ছেন। তৌসির সাথে আছে তোর? জি। আচ্ছা, ওনার কাছে দে তো। নাঝা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা বলবেন। তৌসির ভ্রুকুচকে বলে, কে? মারজান চাচ্চু। তৌসির নাঝার কথায় নাঝার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিল্য সুরে বলে, আপনাদের মতো গাদ্দারের মাইয়া ঘরে তুইলা আর কেমনে ভালো থাকমু। তারপরেও দয়ালের দয়ায় পাক্কা আসি। নাঝা দাঁত চেপে বসে রয়। সবসময় তৌসির এমন করে, ওর বাপ চাচার পেছনে না লাগলেই না হয়। মারজান চাচু বলেন, আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের। আদরের তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফেকি মুনাফেকি ছাড়া কথাই কয় না আমার লগে। ওর বয়সটা কম, একটু বোঝাবেন, খুবই জেদি। চিন্তা করবেন না বউ আমার, তাই ভালো রাখার দায়িত্ব আমার। আচ্ছা তাহলে ভালো থাকুন, নাজার কাছে একটাবার দিন। তৌসির নাজার কাছে ফোন দেয়। মারজান নাজাকে বলেন, তোর যা রাগ আর জেদ ছাড়ার ঝাড়িস, মনে রাখিস ও আমাদের শত্রু। যদি সুযোগ পাস তো কোপ দু একটা মারিস। আচ্ছা আমি রাখি। তৌসির নাঝার দিকে আর চোখে চেয়ে রয়। হাত লেগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসিরও একথা শুনতে পায়। নাঝা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে, কইছিলাম না তোর বাপ চাচা সবগুলো যাই হোক, সে একটা বোকা। সবগুলোই গাদ্দার, কোনটা ভালো না? কোনোটাই ভালো না। নাঝা তৌসিরের কথায় প্রতি উত্তরে বলে, তাতে আপনার কি? মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপ হয় তারপরেও আমি ওদের পক্ষে, তাই এসব বলে কোনো লাভ নেই। তৌসির নাঝার কথায় তাচ্ছিল্য হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, সাওয়াই বাড়ি পড়লে এমনিতেই পক্ষ দেওয়া ছাড়বি। পরীক্ষা শেষ পরীক্ষা শেষে এসে আসরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে নাঝা। আজ সারাদিন তৌসির ওর সাথেই ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আর। নাঝা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে। গায়ে কাঁথা জড়িয়ে কোকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাঝার 5 নম্বর চাচা মিরাজের বড় ছেলে তালহা ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ, নাঝার 3টে বিড়াল রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাঝাকে ছাড়া, তাই তাদের দিতে এসেছেন তালহা ভাই। যদিও উনি আসতে চাননি, দাদাজান পাঠিয়েছেন, নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারীর শ্বশুরবাড়ি। হ্যাঁ,
তালহা ভাই হলেন নাজহার শ্যাম পুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি ঘাটতারা নাজহাকে। তিনি জানেন নাজহা ওনাকে পছন্দ করে, কিন্তু আফসোস তাদের পরিণতি বিচ্ছেদেই। তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাজহার কাছে, তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন। তালহা ভাই এসে ওকে ঘুমে দেখে তৌসিরের দিকে এক নজর তাকিয়ে বলেন, ভাই, ওকে জাগানোর প্রয়োজন নয়, থাকুক ঘুমে, আমি চলে যাই। তৌসির নাজহার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, না না, আপনি এসে বন, আমি ডাইকা দিছি। তালহা ভাই আর কি বা করবেন, চুপচাপ এগিয়ে এসে বিছানার এক কোণে বসেন, চারপাশে এক পলক তাকান। আজ ওনার রৌদ্ররাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালহা ভাই নির্মল নয়নে চেয়ে তাকে ঘুমন্ত নাছার পানে। চোখে কি ভয়ঙ্কর তৃষ্ণা। আজ কদিন পর দেখলেন, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয় রানীকে দেখার জন্য। তৌসির নাঝার দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে, নাঝা ওঠো, কে এসেছে দেখো। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাঝা ঘুমের ঘরে চিৎকার করে বলে, রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এখন বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তৌসির নাঝার কথায় ওকে একটানে তুলে মনে মনে বলে, মান সম্মান আর কিছু রাখতো না এই নাদান। রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতেই মনে হয় ওনার কলিজাটা কেউ অল্প অল্প করে ধীরে ধীরে টেনে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে। অস্থির হয়ে পড়েছেন উনি, হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে, নিজেকে দমিয়ে রাখা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজাকে একটানে তুলে বসায়। নাজা চোখ কসলিয়ে চোখ খোলে, সামনে যেই না তালহা ভাইকে বসে থাকতে দেখে অমনি ভেতর স্তব্ধ হয়ে যায়। শরীরের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসির ওর ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে, নাও, ভাইয়ের লগে কথা কও, আমি গোসল দিয়ে আই। এই বলে তৌসির ওয়ারড্রপ থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে, রেখে যায় পিছনে দুই অবক্তা অবক্তাকে, যারা কি না একে অপরকে বলতে পারেনি দুজনের অমরণ অমরণ ভালোবাসে। নাঝা ঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ান। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিল। নাঝা তালহা ভাইয়ের সামনে দাঁড়াতে উনি চোখ তুলে তাকান অসহায় চোখে, এক পলক ওর দিকে তাকিয়ে আর জিজ্ঞাসা করেন, কেমন আছিস। নাঝা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখের অদ্ভুত দৃষ্টি অগোছালো তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটি ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়ায় কালচে খয়েরি ঠোঁট, ক্লিন শেপের শ্যামলা চেহারায় বড্ড মায়াবী লাগে এই পুরুষের। নাঝা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে উত্তর দেয় মেকি হেসে, ভালো থাকতে দিয়েছেন, ভালো থাকবো। তালহা ভাই চোখ নামিয়ে নেন। নাঝার কথায় বিয়ের কথা শুনেই পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাঝা তালহা ভাইয়ের কাছে, কিন্তু আফসোস তালহা ভাই শুনেননি, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছিলেন নাছাকে, তোর আবেগ আমি ভালোবাসা নই। এই কথাখানি যতবার নাচা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল ও। নাচা থেকে তালহা ভাই ঘেমে গেছেন। নাচা দেখে তালহা ভাই ঘেমে গেছেন, তাই আগে যেমন ওনাকে পানি দিত
তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, নিন তালহা ভাই, পানি খান। তালহা তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাঝার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতের চুড়ি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাঝার ন্যায় তাকিয়ে বলেন, অন্যের নামে চুরি পরা হাতে আমার পানি দিচ্ছিস? এই পানি আমার গলা দিয়ে নামবে? নাঝার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ। চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। তালহা ভাই নাঝার কথায় বুক ভরা বিমর্ষ নিয়েও মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনোই হওয়ার ছিল না। হ্যাঁ ছিল না তো আপনি চাননি এটাই। হ্যাঁ ছিল না তো আপনি চাননি এটা, তাই হয়নি। তালহা বাই নির্মূল হেসে বলেন, কিছু জিনিস চাওয়ার সাধ্যের বাইরে থাকে। নাঝার চোখের পানি চলে আসছে ধীরে ধীরে, বুক ফেপে উঠছে বারবার কষ্টে, কিন্তু কিছু করার নেই। ক্ষীণ গলায় বলে, হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এলেন যে, লাশ অবস্থায় দেখতে এসেছেন বুঝি? তালহা ভাই নাঝার থেকে চোখ সরিয়ে নিয়েছিল, তবে ওর এই কথা শুনে আবারও নাঝার মুখ পানে কাতর দৃষ্টিতে তাকান। আজ ওনার প্রেম সঞ্চারিণীর মুখে স্পষ্ট অভিমানের ছাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অল কঠোর অলসার ও অভিমানের নয়নদরে জ্বলছে সিক্ত অনুরাগে। এই অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলেন, জানিস, অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেম বাক্য রচনা করে। তালহা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাঝা। ওনার পানে কতটা নিষ্ঠুর উনি। তালহা ভাই বোঝেন এখানে থাকা আর উচিত নয়, তাই উঠতে উঠতে বলে, আমি যাই রে, তোর বিড়ালগুলো দিতে এলাম। নিচে লিভিং রুমে 3জন রাখা আছে। নাঝা ওনাকে যেতে দেখে আলতো সুরে বলে, আর একটু থাকা যায় না? একটুখানি সময়। তালহা ভাই ওর কথা হেসে বলেন, কি করব থেকে? থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাছার ভেতরটা ফেটে পড়তে থাকে, মনে হচ্ছে পাহাড় ধসে পড়লো এর ওপরে। এভাবে যদি আগে বলতেন তাহলে মুহূর্তে ওনার নামে 10-12 বার কবুল বলে দিত নাঝা। আজ বলতে পারবে না, আর আজই এমন কথা বলছেন তিনি। নাঝা তালহা ভাইকে বলে, ও পারে। নাঝা তালহা ভাইকে বলে, ও পারে হব। আপনি ও পার অব্দি অপেক্ষা করবেন তো আমার? তালহা ভাই নাঝার কথা মুচকি হাসে, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছুদিন পর নাঝা তালহা ভাইকে বলতে, কেউ আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে, তাই এসব আশা সবই বৃথা। তালহা ভাই মুচকি হেসে যেতে যেতে বলে, ভালো থাকিস, আমি গেলাম। এই বলে উনি সামনে আগান। পা তীর করে কাঁপছে, পা ফেলতে ইচ্ছে হচ্ছে না, মন চাচ্ছে আরো কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে। সে কথা হোক না তিক্ত, তারপরেও তিক্ত কথাই বলতে। কিন্তু তা যে সম্ভব নয়। নাঝা অচেতন হয়ে কাতর চোখে তালহা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসব, আমি আপনার কাছে আসব। আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাচ্চা, আমাদের আবার দেখা হবে। ওর কথা কর্ণপাত হতেই আপনা আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘাড় ফিরিয়ে নাঝার ন্যায় তাকিয়ে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন, এ জীবনে আমাদের আর কখনো দেখা না হোক। এই বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী, এটা অনুভব হতেই অন্তরের বাঁধ ভেঙে যন্ত্রণার ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়, হাত পা ভেঙে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে, পা ফেলতেই কষ্ট হচ্ছে।
শরীরে আর শক্তি নেই। নাঝার আর্তনাদ কলিজা বিচ্ছিন্ন করে। ব্যথায় নত করে ব্যথায় নত করে নিয়েছে। তালহা ভাই বেরিয়ে যেতেই নাঝা দৌড়ে এক প্রকার বেলকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটিবার তালহা ভাইকে দেখে নেওয়া। নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে, এতে নাচা আরো বেশি যন্ত্রণা পাচ্ছে। কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে বেলকনিতে আসায়। কিন্তু তাও নাঝা রুমে যায় না, বেলকনির কিনারায় এসে রেলিংয়ে হাতলে ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য। আর নাঝা নিরাশ্রয় নেত্রে চেয়ে রয় ওনার যাওয়ার পানে। ভেতরটা গলে যাচ্ছে। নাঝা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছে না, জোর করে শরীর টেনে হাঁটছে। পা বারবার আটকে যাচ্ছে, উনি এলোমেলো পা ফেলছেন। নাঝার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওর আর তালহা ভাইকে পাওয়া হলো না। এই ভবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালহা ভাইকে আপন বলতে আল্লাহর পর তালহা ভাইয়ের আপন বলতে নাজহাই ছিল। আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালহা ভাই থেমে গেল। মা নেই। তালহা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে। তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাঝার বেলকনির দিকে তাকান। দেখতে পান ওনার নাঝা ওনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে। আবার সেই চোখে পানিও। হয়তো সেই চোখ বলছে, আর একটু থাকেন না, আর একটুখানি সময় থাকুন। নাঝা তাল্লা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ বেয়ে সমান তালে পানি ঝরতে থাকে। আর মন বলে, আর একটু থাকুন না, আর একটু। তখনই স্পিকারে বেজে ওঠে, ऐसे ना जाओ पिया, ऐसे ना जाओ पिया, जुदी है रहन सारी तुझसे मेरी। যাই হোক, এত হিন্দি গান আমি পারি না ভাই। ও মা গো। নাঝার এই গানটা শুনে হাউমাউ করে কান্না করে তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তালহা ভাই আর থাকেন না। চুপিসারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাঝা শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজও আমার চোখে অসহায় চাহনি, আপনি বুঝলেন না। ख्वाहिशे जो थी मेरी बस तुझको पाने की, ख्वाहिशे हो ही मेरी बस ख्वाहिशे रे गाई। যাই হোক, এটাও হিন্দি গান। একটা রুমে এই গান স্লোবিটে বাজছে, চারদিকে আবছা আলো, ড্রিম লাইটে। এই ক্ষীণ আলোর রুমে বসে আছেন একজন, দেয়ালে পিঠ ঠেকিয়ে, হাতে একটা কলম, উড়োর ওপর রাখা একটা ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছেন, এতে তার হাতের ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। ডায়েরির পাতায় সে লিখছে তো ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না। হাত কাঁপছে বারংবার, তারপরও লিখছে, প্রিয় প্রাণ সঞ্চারিণী, জানি তোকে কখনো আর পাওয়া হবে না, তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি। তোর মায়ের নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরাব তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরও ভালোবেসেছি। ভাই, এখন আবার কার কথা বলতেছে? এতগুলা মানুষ একজনের ভালোবাসে কেমনে কি? হুম, আমি জানতাম ইকরাব তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরেও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবেই বেসেছি, যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস, সেই আশায় বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি, একটুখানি দয়া করেনি। তুই আমার হোসনি, পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতি, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি ক্ষতি হতো, হয়তো হয়ে যেত। তাই তো তুই আমার হোসনি। আমি আজও তোর সেই খিলখিল হাসিতে মাতোয়ারা। তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আশা, যা আজও নিভে যায়নি।
এ বলে তিনি নিজের চোখের পানি মুছলেন। গলা শুকিয়ে আসছে যন্ত্রণায়, তবুও কলম থামলো না। আবারও কাপা হাতে লিখলেন, তোকে পাইনি এতে দুঃখ নেই, কিন্তু তোকে বলা হয়নি যে তুই বলতেই আমি নিঃস্ব, আর হয়তো কখনো বলাও হবে না। তুই আমার হওয়ার ছিলি না, তাই হোসনি। কিন্তু মন যে বড্ড বেহায়া তুই কিন্তু মন যে বড্ড বেহায়া, তুই অন্য কারো, অথচ আজও তোকে নিয়ে বুনি হাজারো স্বপ্ন। না পেয়ে পাওয়ার লোভ পিছু ছাড়ে না। কখনো মনে হয় হয়তো কোনো জন্মে অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যি এক হব। সেদিন তোর হাত ধরতে আমার আর কোনো বাধা থাকবে না। যদি তা নাও হয়, তবুও জেনে রাখিস প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রু বিন্দুতে আমি কেবল তোরই নাম লিখেই যাই, চির অপূর্ণ প্রেমিক। তৌসি তাড়াহুড়ো করে রুমে ঢোকে। নাচা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসিরকে এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ড্রপের ড্রয়ার খোলে, কিছু খোঁজে। কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকে নাছাকে উদ্দেশ্য করে বলে, নাছা, এইখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, ওগুলো দেখেছো? নাছা পাউডারের কথা শুনে তৌসির দিকে তিক্ত নয়নে চেয়ে বলে, পাউডার বলছেন কেন? ওগুলো ড্রাগস বলুন না। ওগুলো ড্রাগস বলুন না। তৌসির নাছার মুখ থেকে এসব শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে, ও তুমি দেখেছো? ওইগুলো কই, তাড়াতাড়ি দাও। নাছা আশেপাশে আলসেমি চোখ চোখ আলসেমি চোখে চোখ বুলিয়ে তারপর সোজা হয়ে উত্তর দেয়, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি শুনে তৌসির মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাঝার দিকে তেড়ে এসে বলে, কি কস মাগি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই এইরকম তুই এইরকম কাজ কেমনে করলি? হায় হায়, এরকম একটা বকা আমি কেমনে দিলাম? তুই এইরকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখে এমন বিশ্রী গালি শুনে রাগে আঁচে পুড়ে যায় সারাটা দেহ নাঝার। তাই দাঁত চেপে বলে, যা শুনেছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসিরে নাঝার সামনে এসে দাঁড়ায়। রাগ তার বুকের গুমড়ে উঠেছে। ওর একটি নিঃশ্বাস বজ্রপাতের সমান। তৌসির হুংকার দিয়ে বলে, নাদানের বাচ্চা, চুপচাপ বের করে দে, নয়তো তোর কলিজার ওপর উঠে আজান দেব, মুনাফেকি ছাড়াইয়া দিমু একদিনে। নাঝার বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরেও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির কোণ তুলে হাতে নিতে নিতে বলে, এক টানে ধইরা, আস্তাগফিরুল্লাহ, চুপচাপ বের কর। যাই হোক, আমি এত পড়তে পারতেছি না। আল্লাহ, এ কি সব ভাষা, আমি পড়তে পারতেছি না। চুপচাপ বের কর, কাস্টমার টাকা দিয়া দিছে। নাঝা সোজা উত্তর দেয়, আমি বললাম তো ফ্লাশ করে দিয়েছি, তো কোথা থেকে পাবো? তৌসির অগ্নি চোখে নাঝার ন্যায় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য গাল টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুর মাফ নেই। নাছার গলায় হাত রেখে তৌসির ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরে। নাছার পিঠ ঠেকে গিয়ে দেওয়ালের। নাছা বেশ ব্যথা পায়, এতে চোখ কুঁচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না। মন বারংবার বাধা দেয়। নাছা একদম মুখোমুখি হয়ে নাছার কালচে সবুজ নয়নের ন্যায় কঠোর চোখে চেয়ে বলে, দিতাম গলা টিপে, সাওয়া ফাড়াইয়া দিতাম। নাঝা জানে তৌসির ওকে মারবে না। কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিছু করবে না, আর করলেও নাঝার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে, আপনার মর্জির ওপর নির্ভর করে।
তৌসির নাঝার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেয়। নাচার গলা চেপে ধরে বলে, তোর এত সাহস, আজ সাহস বের করে নিমু। নাজা শ্বাস ফেলতে পারছে না, যন্ত্রণায় নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে নিজেই দুই হাত দিয়ে যাতে তৌসির ওকে ছেড়ে দেয়। গলা ফেটে যাচ্ছে, মনে হয় বেরিয়ে আসছে ছিঁড়ে। এমন অনুভূতি হচ্ছে। তৌসির নাজার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয়। নাজার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে, যদি বউ না হতি তাইলে আজ তোরে এনে কবর দিয়া দিতাম। ভাই, এই লোকের কথায় কথায় গালি, এমন সব গালি, হায় রে। নাঝা ছাড়া পেয়ে মাথা ঝুঁকিয়ে গলায় হাত ধরে সমান তালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধড়ফড় করছে যন্ত্রণায়। নাঝাকে এমন করতে দেখে তৌসির হাত বাড়িয়ে ওকে একটানে কোলে তুলে নেয়। নাঝা সাথে সাথে ধস্তাধস্তি করতে শুরু করে আর চিৎকার করে বলে, আমায় ছাড়ুন বলছি, ছুবেন না আমায়। তৌসির নাজার কথায় কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায়। ওকে এক গ্লাস পানি দিয়ে এগিয়ে দিয়ে গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে, আমার বউ হইয়া আমার লগে গাদ্দারি করবি তো এমনিই মরবি, জানোয়ারনি। নাজা পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে আর বিষ ভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে, আমি খাবো না পানি, প্রয়োজন নেই এসবের। তৌসির নাজার কথায় ওর দিকে একটু ঝুঁকে নিয়ে দাঁত চেপে বলে, তোমার শাওয়ারেই ঝোল থাপড়াইয়া তোমার শাওয়ারেই ঝাল থাপড়াইয়া নামামু আমি। নাজা তৌসিরের কথায় ওর দিকে রক্ত চোখে চেয়ে রয় কিছু সময়, তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে, আজ ফ্লাশ করেছি না, আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দিব। আমি আপনার যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাঝার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরেছে, কত বড় সাহস! তৌসির এক পলক নাঝার দিকে তাকায়, তারপর আবার কলারের দিকে তাকিয়ে বলে, কলার ছাড় শাওয়ার মাইয়া। নাঝা তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরের যত শক্তি আছে তা প্রয়োগ করে দুই হাত চেপে ধরে তৌসিরের গলার ছিঁড়ে নেয় কিছুটা, আর হুংকার দিয়ে বলে, ছাড়বো না, ছিঁড়ে নেব। তৌসির নাঝার সাহস দেখে হতবাক ও বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে নাঝার পানে। কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাঝার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে, ডাকাইতের বাচ্চা। নাঝা নিজের থেকে তৌসির হাত ঝাড়ি মেরে ছড়িয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েওনি কমেওনি, ঠিকই আছে। তুই কোন সাহসে আমার পাঞ্জাবি ছিঁড়লি? নিজ সাহসে ছিঁড়েছি। তৌসির নাঝার কথা এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মল চোখে মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চা সাহস বেশি বেড়ে গেছে, এর একটা ব্যবস্থা করতে হইব, নয়তো দুদিন পর আমার বুকের ওপর উইঠা আজান দিব। তৌসির ধীরে ধীরে নাঝার গালে হাত রাখে। নাঝা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন? মনের ভয়ের খোরাক জাগে। তৌসির নাঝাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাঝার গলায় লাল দাগ দেখতে পায়, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাঝার গলার পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙুলের ছাপগুলো লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাঝার থেকে ছিটকে দূরে সরে যায়। বুক ভরা অশান্তি শ্বাস ছেড়ে টাস করে বিছানায় নাঝার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। নিচুর হাঁটুর নিচ অবধি পা বিছানায় বাইরে ঝুলিয়ে রেখে নাঝাকে একটুও কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাঝাকে কিছু করে আর নাঝা নিজের বাড়ির লোককে এসব বলে, তবে ওরা তৌসিরের সাদাসিধা ফুপুকে শান্তিতে সংসার করতে দিবে না।
তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাছাকে আগলে রাখবে। যদি ওয়াদার আবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাছার কবর খোঁড়া হয়ে যেত বা শরীরে বিভিন্ন অংশ বের করে নিয়ে বেচে দিত। এখন কিছুই করতে পারবে না। ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয়ে আছে না জানা কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়। তৌসির সিলিং এর দিকে এক দৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাজা ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নিনয়নে ফ্লোরের ন্যায় তাকিয়ে, রাগ কন্ট্রোল করতে না পেরে দুই হাতে দাঁত চেপে বিছানায় চাদর খাবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বুলায় এক নজর। তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর ওপর উঠে গেছে, এতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাঝার চোখে স্পষ্ট। নাছা ঘেন্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলেন নির্লজ্জ। তৌসির নাজার কথায় মেকি হেসে সিলিং এর থেকে চোখ ফিরিয়ে নাঝার ন্যায় তাকায় কিছু সময় চেয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিং এর ওপর আর কটাক্ষ করে বলে, বউয়ের সামনে লুঙ্গি না পরলেও চলে, আমি তো পরে আছি, তাই আমি নির্লজ্জ না রে গাদ্দারনি। কত বড় কথা! নাঝা চোখ বড় বড় করে তৌসির দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযমদৃপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি এত বড় তকমা দিচ্ছেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাঝার দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাঝা নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি। এটা যদি গাদ্দারি হয় তবে আরো করব গাদ্দারি। তৌসির তুচ্ছ তাচ্ছিল্য ভরা গলায় বলে, হ্যাঁ তা তো করবি, তুই তো নোবেল প্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন। খাঁটি কথা কইতাছি স্যাত খাঁটি কথা কইতাছি, স্যাত লাগে গেছে শাওয়া। নাচা এক লাফে উঠে বসে, রাগে শরীর ফাটছে, মন চাচ্ছে তৌসিরের বুকে একটানা কোপ মারতে 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 কলিজা ছিন্ন ভিন্ন করতে। এক গালাগালি। নাচা রাগ নিয়ে বেডের সাইডে কাবার্ডের ওপর যে পানির জগ রাখছিল সেটা হাতে নিয়ে কোনো কিছু পরোয়া না করে তৌসিরের ওপরে ছুঁড়ে মারে। তৌসিরের ওপর পানি পড়তেও হকচকিয়ে ওঠে, এমনটা আশা করেনি, এক ঝটকায় উঠে বসে।